সার্বক্ষণিক কয়লার মানুষের পাশে ছিলেন সেই শ্রদ্ধাভাজন জননেতা আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান এমপি। এখানে উপস্থিত আছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং বাইকাসা উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু ভাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সাবেক সফল সাধারণ সম্পাদক এবং যিনি কয়রা উপজেলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে ইতিমধ্যে জেলার মধ্যে বারবার প্রমাণ করে দিয়েছেন শ্রদ্ধাভাজন জননেতা জি এম মহসিন রেজা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব অ্যাডভোকেট কিরামত আলী। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব মাস্টার জনাব কবির উদ্দিন। এতে আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার দীর্ঘদিনের প্রচার সম্পাদক এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব হারুনা রশিদ। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কয়রা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাফরুল ইসলাম পাল। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন দক্ষিণ বেতকাশী ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং উত্তর বেতকাশী ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি এবং নৌকা মার্কার চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোম্পানি এবং সাধারণ সম্পাদক জনাব গণেশ মন্ডল। ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এস এম জিয়াদ আলী, সাধারণ সম্পাদক জনাব ঢালি খোকন। ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে হয়েছেন পাইকাসা উপজেলা আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের উপজেলা পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন সুমন। আমি বাকিগুলো আমি বলে দিচ্ছি। আমি শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে পাইকাসা কয়রা সকল নেতৃবৃন্দ অনেককে পেলেন না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমাদের বাগাল ইউনিয়নের আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং নৌকা মার্কার যিনি এবার প্রার্থী হয়েছেন আমাদের সামাদ গাজী, আলহাজ সামাদ গাজী। এখানে উপস্থিত হয়েছেন মহেশ্বরীপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী আমাদের প্রভাষক শাহনওয়াজ শিকারী। এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী জিয়াউর রহমান জুয়েল। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাস্টার খায়রুল ইসলাম। আমাদের কবি তাকে মনে করছেন আমাদের গোপাল ইউনিয়নের সভাপতি জনাব জিয়াদ আলী ভাই। এখানে আমাদের প্রভাষক মাইনুল ইসলাম, কৃষক লীগের খুলনা জেলার নেতা এবং পাইকাসার সদস্য সচিব। আমাদের অ্যাডভোকেট আরাফাত, আমাদের খুলনা পারের আইনজীবী। এখানে আমাদের বিভূতিভূষণ সানা লস্কর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ লস্কর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, আমাদের টুইন কাগজে এবং নৌকা মার্কার প্রার্থী যিনি এখানে একটু আগে পরিচয় করে দিয়েছেন আমাদের কয়রা সদরের নৌকা মার্কার প্রার্থী সাবেক ছাত্রনেতা, সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম বাহারুল ইসলাম। আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, গতবার নৌকা মার্কা নিয়ে প্রায় 11,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং সবচেয়ে তরুণ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহারাজপুরের। যদিও দুর্ভাগ্যজনক তিনি মনোনয়ন পান নাই, কিন্তু তিনি দলের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে
তিনি নৌকার বিপক্ষে দাঁড়ান নাই, উনি দলের সাথেই আছেন। আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের নেতা আমাদের আব্দুল্লাহ আল মামুন লালু এখানে উপস্থিত আছেন। আমাদের ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম টিঙ্কু, সাধারণ সম্পাদক বাদল, আমাদের পাইকাতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাচ্চু এবং পৌরসভার ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, আমাদের যুবলীগের এই উপজেলার সভাপতি মাস্টার হালিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাইকাতা শ্রমিক লীগের সভাপতি আমাদের শাহজাহান কবি, সাধারণ সম্পাদক আমাদের আব্দুল গফফার এবং পৌরসভার জনপ্রিয় কমিশনার, পৌরসভা শ্রমিক লীগের আনারুল ইসলাম এবং মনিরুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে, অনেক মানে পাইকাতা পাড়ার বিভিন্ন চেয়ারম্যান এবং ইউপি সদস্য তো অবহিত আছে এখানে, এবং এই অঞ্চলের আমাদের সকল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আমার পরিচয় যদি হয়েছে দুই পাশে, আমার উপজেলা চেয়ারম্যান পাইকাতার সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের কয়রার সভাপতি, জনপ্রিয় নেতা, দুইজনই জেলা আওয়ামী লীগের নেতা। উনি একটু আগে মানে মনে হয় আধা ঘন্টাও হয় নাই, উনি ওই দশালিয়া ভেড়িবাঁধকে ক্লোজ করেই উনি এই মাত্র গোসল করে কোনোরকম খেয়ে আপনাদের কারণে ছুটে এসেছেন। আমিও স্থানীয় উপজেলা পরিষদের একটি মিটিং গতকালকে ছিল, সেই মিটিংটা অনেক মানে কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে আসছেন, তাদের মিটিং কেন্দ্র না, আমাদের একটু দেরি হওয়ার কারণে খুলনা থেকে আগত অনেক কষ্ট করে যারা এসেছেন, আমার সকলে অনেকেই বন্ধু এবং অনেকেই ছোট ভাই, এবং যাদের লেখনের মাধ্যমে আজকে তৃণমূলের ছাত্রলীগের স্কুল কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু আজকে জাতীয় সংসদের সদস্য এবং উপকূলীয় অঞ্চলের সদস্য, আমাদের নেতৃবৃন্দ আছেন, তারাও কথা বলবেন। আমি মনে হয় শুনবো। আমার কোনো লিখিত বক্তব্য নেই, আমি জাস্ট আপনাদের গতকালকে যে ঘটনা এখানে আপনারা দেখেছেন যে বিভ্রান্তিমূলক কিছু সংবাদ পরিবেশন করার কারণে আজকে এখানে সেই সংবাদে সঠিক সংবাদ নয়, বিভ্রান্তিমূলক। সেই কারণে আপনাদের প্রকৃত তথ্যটি জানানোর জন্য আপনারা অনেকে ভিডিও ক্লিপের মাধ্যমে মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে অনেক কিছু জেনেছেন। এই তথ্যটি জানানোর জন্যই আজকে আমার, যেহেতু আপনারা জাতির বিবেক এবং আপনারা আমার ছোট ভাই, অনেকেই ছোট ভাই, অনেকে বন্ধু, এবং বিশেষ করে সাংবাদিকরা আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সকলকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার পক্ষ থেকে এবং পাইকাতা কয়রা উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ভাই এবং পাইকাতা কয়রার 14 লক্ষ নদী ভাঙা মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা শুরু করছি। আমার বক্তব্য কোনো লিখিত বক্তব্য না, আমি কিছু পয়েন্টের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ আমার লিখিত বক্তব্য আমি মনে করি যে অনেক স্বল্প হয়, এর কারণে অনেক প্রশ্ন থাকতো, এই জন্য আমি আপনারা জানেন যে আমি 2018 সালের 30শে ডিসেম্বর একটি নির্বাচনের মধ্য দিয়ে আমি এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হই। আজকে 2 বছর 5 মাস আমার অতিক্রান্ত হয়েছে, এবং আমার নির্বাচনী যে ইশতেহার ছিল আপনারা অনেকে পেয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের যানমাল এবং খাদ্য, বাসস্থান, বস্ত্র, পানির ব্যবস্থা, মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে একজন এমপি কাজ করেন আমি, এবং সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করছি। আমার নির্বাচনী ইশতেহারের ভিতর কয়েকটি বিষয় ছিল। টেকসই ভেড়িবাঁধ নির্মাণ আমার ইশতেহারের প্রথম ছিল, সুপেয় পানি
রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, লবণ পানি থেকে মিষ্টি পানিতে মাছ ইয়ে, সামাজিক সুরক্ষা এবং আমাদের এই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান। এক শ্রেণীর সুবিধাবাদী লোক ছিল যারা সাধারণ মানুষ জিম্মি করে অনেক সময় ফায়দা লুটত। সেই সকল মানুষ থেকে সাধারণ মানুষকে রক্ষা করা, এই বিষয় নিয়ে আমার মূলত ইশতেহারের মূল একটি বিষয় ছিল। আপনারা জানেন যে আমার নির্বাচনী ইশতেহারের প্রথম বিষয়টি ছিল হচ্ছে টেকসই ভেড়িবাঁধ। আমি যখন নির্বাচিত প্রথম আমি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাই, আপনারা চ্যানেলের মাধ্যমেই দেখেছেন। 7ই ফেব্রুয়ারি 2019 আমি প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পাই এবং সেই সুযোগে আমি তখন আমার বক্তব্য ছিল 12 মিনিটে, তার 7 মিনিট জুড়েই আমার ছিল টেকসই ভেড়িবাঁধ। কী কারণে টেকসই ভেড়িবাঁধ প্রয়োজন এবং সেই ভেড়িবাঁধ নিয়েই আমি কথা বলছিলাম। এই পাইকগাছায় আপনার 120 কিলোমিটার ভেড়িবাঁধ এলাকা, উপকূলীয় এই কয়রায়, এবং পাইকগাছায় প্রায় 220 কিলোমিটার। এই বিশাল একটি মানে ভেড়িবাঁধ দিয়ে আমার এই 2 উপজেলা গঠিত, যেখানে আপনারা জানেন যে আইলার সময় এটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। যদিও সেই সময় বলা হয়েছিল যে আংশিক ক্ষতি, এই আংশিক ক্ষতির কারণে আজকে অনেক উন্নয়ন থেকে আমাদের পিছায় থাকতে হয়েছে। পরবর্তীতে আমি নির্বাচিত হওয়ার পরে আপনাদের সহযোগিতায়, মিডিয়া বন্ধুদের সহযোগিতায় আমি কয়রাকে এবং পাইকগাছাকে একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি, যেখানে মানুষের প্রধান দাবি হচ্ছে টেকসই ভেড়িবাঁধ। যেটা আমার মুখের কথা না, এটা আপনারা বক্তব্য বিবৃতি বা আমার পার্লামেন্টের বক্তৃতা বা ঢাকার বিভিন্ন প্রেসের বক্তৃতায় আপনারা শুনেছেন। এখন আপনাদের বলতে চাই যে টেকসই ভেড়িবাঁধ, আমরা বলছি টেকসই ভেড়িবাঁধ। টেকসই ভেড়িবাঁধ সম্পর্কে আসলে আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষদের এর মানে খুব সম্যক জ্ঞান নাই। তারা টেকসই ভেড়িবাঁধ করতে বোঝে যে ব্লক দিয়ে আমরা এই ভেড়িবাঁধকে করলেই আমাদের এইটা টিকে যাবে, কিন্তু ব্লক কিন্তু পার্মানেন্ট সলিউশন না। ব্লকটা বিভিন্ন সময় মাটির, যার আপনারা জানেন যে আমাদের অঞ্চলের এই অঞ্চলের মাটি এবং বাংলাদেশের মাটি, জোয়ার ভাটার মাটি, এখানে বেলে দোআঁশ মাটি। এখানে আপনারা জানেন অতি খরায় মাটিগুলো চৌচির হয়ে যায়, আবার পানিতে একদম মানে আপনার নরম হয়ে যায়। যার কারণে এই জোয়ার ভাটা থেকে এক সময় আলেকজান্ডার বলেছিলেন বিচিত্র দেশ সেলুলাস, এবং তিনি কিন্তু এই দেশ ত্যাগ করেছিলেন। আমরা সেই অঞ্চলের নদীভাঙা মানুষ এই ভেড়িবাঁধের বিষয় নিয়ে এই অঞ্চলের রাজনীতি আবর্তিত হয়। আপনারা জানেন যে আমি নির্বাচিত হওয়ার পরে এখানে ফণী, আমফান, বুলবুল, ইয়াস, এই 3-4টা বড় ধরনের দুর্যোগ হয়েছে। এই দুর্যোগে কেউ বলতে পারবে না কয়রা পাইকগাছা যারা আছে, এই দুর্যোগে আমি 1 সেকেন্ডের জন্য এই পাইকগাছা কয়রার মাটি ছেড়ে আমি কোথাও যাই নাই। আপনারা পত্র পত্রিকা, আপনাদের টেলিভিশনে সব কিছু আপনাদের কাছে সবচেয়ে ভালো প্রমাণ। এবং করোনাকালীন সময় আমি গতবার আমার এই নেতৃবৃন্দ তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু করোনা মোকাবিলায় কাজ করেছেন। আমার সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধেয় মোহাম্মদ আলী সাহেব কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারাই গেছে। আমি নিজে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে আমি আপনাদের দোয়া আশীর্বাদে ফিরে এসেছি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী করোনায় আক্রান্ত এবং তারা অনেকের বয়সের ভারে মৃত্যু। এই যে আমাদের জেলা আওয়ামী লীগের নেতা কেরামত সাহেব বয়সের ভারে মৃত্যু, অনেকেই আজকে অসুস্থ, তার ভিতরেও তারা কিন্তু কাজ করেছে। তো আমি যে কথাটি বলছিলাম যে আজকে নদীর সিলটেশন বেড়ে গেছে, নাব্যতা কমে গেছে। আমাদের স্বাভাবিক ভেড়িবাঁধের উচ্চতা হচ্ছে 14 ফিট, কিন্তু আমরা এবারের ইয়াসের যে ভয়াবহ জোয়ার দেখেছি, সেই জোয়ারে আমাদের এই ভেড়িবাঁধের 14 ফিটের পুরায় নেই, 16-17 ফিট পর্যন্ত পানি আমাদের যে ইয়েগুলো আছে, মানে ভেড়িগুলো আছে, সেগুলো কিন্তু ওভারফ্লো হয়েছে। যার কারণে আমি পানি উন্নয়ন বোর্ডকে এবার সাজেশন রেখেছি চিফ ইঞ্জিনিয়ারের সাথে এবং মন্ত্রণালয়ে, যে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি যে
আমাদের উচ্চতা হতে হবে 18 ফিট এবং চড়াও হইতে হবে কমপক্ষে 18 ফিট এবং নিচে হইতে হবে 60 ফিট এবং কান্ট্রি রিভার সাইডে কোনো অবস্থাতেই আপনার শুধু মাটির কাজ হলে হবে না, জিও ব্যাগ দিয়ে আমাদেরকে এটাকে প্রোটেকশন দিতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আমি এমপি হওয়ার আগে এখানে শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ আছে, আপনার সাংবাদিকরাও আছে, এখানে শুধু মাটির কাজ হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পরে আমি বললাম যে না, মাটির কাজ হলে হবে না, এখানে 20% হয়ে যাবে মাটির কাজ আর 80% হয়ে যাবে জিও ব্যাগ দিয়ে। কারণ জিও ব্যাগ যদি এরকম থরে থরে সাজায় দেওয়া যায় তাহলে কোনো ভেড়িগুলো নষ্ট হবে না। এবং গত বছর থেকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড যে কিছু এমার্জেন্সি বেসিসে কাজ করেছে যতগুলো পয়েন্টে, একটি পয়েন্টও কোথাও থেকেও কিন্তু ইয়ে হয় না। যদিও পানি কোনো জায়গাতে ওভারফ্লো হয়েছে, বাট ভেড়ি কিন্তু ধসে যায় না। যেগুলো ধসে গেছে সেইগুলো কিন্তু যেগুলো এরা টেক ওভার করতে পারে নাই পানি উন্নয়ন বোর্ড, সেইগুলোই কিন্তু নষ্ট হয়েছে। এর মধ্যে আলোচিত বিষয় আপনারা দশালিয়া নিয়ে আলোচনার যে বিষয়টি এবং যে সংবাদ করবেন, এই দশালিয়া কেন টেক ওভার পানি উন্নয়ন বোর্ড করে নাই? কারণ দশালিয়ায় ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় জাইকা এইখানে পাইকগাছায় প্রায় 13 কিলোমিটার এবং কয়রায় প্রায় 9.5 বা 10 কিলোমিটার এটা জাইকা টেন্ডার করেছে। জাপান সরকারের যে আপনার জাইকা ত্রাণ মন্ত্রণালয় থেকে এটা করা হয়েছে এবং এই টেন্ডারটি হচ্ছে গত 24/5/2021 সালে, এই জাস্ট কয়েকদিন আগে। তাহলে একটা টেন্ডার হওয়ার পরে সেটা আপনারা জানেন ইভ্যালুয়েশন হয়, এইটা মন্ত্রণালয় এখানে তাদের যে ত্রাণ মন্ত্রণালয় বা জায়গা দেয় তারা যাচাই বাছাই করে ঠিকাদার নিয়োগ করে দেয়। আমরা অনুরোধ করার কারণে অতি দ্রুততার সাথে তারা ঠিকাদার নিয়োগ করে তাদেরকে নোয়া এবং পরবর্তীতে ওয়ার্ক অর্ডার দিয়ে তাদের প্রতিনিধিরা ইতিমধ্যেই কিন্তু কয়রায় অবস্থান করছে। কালকে তারা পানি উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দকে নিয়ে ওই জায়গাগুলো কিন্তু কাজ কিভাবে হবে দেখতে যাবে। এখানে কয়েকটি জায়গায় কিন্তু তারা টেন্ডার করবে, যার কারণে কিন্তু ওই জায়গাগুলো টেক ওভার করা সম্ভব। কারণ ডবল ভাবে তো পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করলো, আবার জায়গা কাজ করবে, কিন্তু তারপরেও স্থানীয়ভাবে আমরা ওইখানে কাজ করে কিছুটা ঠেকানো হয়েছিল। কিন্তু প্রকৃতির পরে তো তার হাত এবং হাত না থাকার কারণেই আজকে কিন্তু ভেড়িবাঁধগুলো বিভিন্ন জায়গায় ভেঙে যায়। এবং আপনারা জানেন যে 26 তারিখে ইয়াসের আমাদের যতটুকু মানে আমাদের যে ইয়াস সে প্রভাবে আমাদের এইখানে যে জোয়ার, অস্বাভাবিক জোয়ার, আপনারা জানেন যে 20 মে হয়েছিল আমফান, 25 মে হয়েছিল আইলার এবছর এক যুগ, আর 26 মে হয়ে গেল ইয়াস। মে মাসেই আমাদের এই সকল সমস্যা কিন্তু মে মাসে হয়। তো আমফানের এটা হওয়ার পর আমি কিন্তু ওই দিনও কিন্তু ডাক বাংলায়, কয়রার ডাক বাংলায় আমি অবস্থান করি এবং আমি আমার এই যে সভাপতি সহ অন্য নেতৃবৃন্দদের যেসব জায়গাগুলো ভেঙে গেছে, কাতিরগেরি, আমাদের দশালিয়া, আমাদের মঠবাড়ি, 4 নম্বর কয়রা, সুতির অফিস, আমাদের কাশিরহাট যে ফরেস্ট অফিস, সব জায়গায় আমাদের এখানে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক পান্নু সাহেব উপস্থিত ছিলেন। সেদিন ওনার সাথে আমার কাশিরহাট ফরেস্ট অফিসের এখানে দেখা হয়েছে এবং সেখানে আমাদের আপনাদের সাংবাদিক মামুন রেজার সাথেও আমার দেখা হয়েছিল। অনেকের সাথে আমার এখানে কথাও হয়েছে যে আপনি কোথায় আছেন। সাংবাদিক শামীমুজ্জামান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তার সাথেও আমার কথা হয় এবং প্রত্যেকের সাথে কিন্তু আমার এই কয়রায় কোথাও না কোনো স্পটে কিন্তু দেখা হয়েছে। এরপরে আমি আমার উপজেলা চেয়ারম্যান সভাপতি সাহেবকে এবং আমাদের এখানে তুহিন কাগজের চেয়ারম্যান, তার অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত, এই যে লস্কর, তারপরে দেলুটি, লতা, আমার কবিরমুনি, লাড়ুলি, সোলাদানা, গোড়ইখালি, সমস্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত আমরা পরিদর্শন করেছি। এবং আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের আহ্বানে আমি হঠাৎ করে ঢাকায় যাই এবং মন্ত্রণালয়তে মিটিং করে রাত্রে 4টায় পৌঁছাই, পরের দিন সকালে মিটিং করে আবার আমি রাত্রে এখানে পৌঁছে আবার এলাকায় চলে আসি এবং গতকালকে দশালি আমি পরিদর্শনে গিয়েছিলাম এবং যাওয়ার পরে এখানে অনেক রকম কথা হয়েছে।
যাই হোক, আমি ওই প্রসঙ্গে একটু পরে যাওয়ার আগেই একটা বিষয় অবতারণা করতে চাই যে 14/1, 14/2 এটা হলো আমাদের, আর 15/1, 15/2 হলো সাতক্ষীরা। এইখানে টেকসই ভেড়িবাঁধের জন্য 8,000 কোটি টাকার একটি প্রকল্প আমাদের প্ল্যানিংয়ে আছে। সেখান থেকে আমাদের এখন এই আমাদের কয়রার জন্য 1175, সাতক্ষীরার জন্য 988 কোটি টাকার মতো এদিকে অতি শীঘ্রই পাস হবে। তো পাস না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারতেছি না, এটা টেকসই ভেড়িবাঁধের। এবং এইটা এখন হলে কাজ শুরু হবে হয়তো নভেম্বর ডিসেম্বর, কারণ শুকনো পর্যন্ত তারা কাজ করতে পারবে না, কারণ টেন্ডার করতে হবে, আর এগুলো তো বড় কাজ। তো যাই হোক, এই অবস্থার ভিতর দিয়ে আমি এখানে আসি গতকালকে আসার পরে আমি যখন পরিদর্শনে আসি, এখানে যতগুলো কথা হয়েছে যে একটা অপপ্রচার এখানে করা হয়েছিল যে এমপি মহোদয় এখানে কোনো কিছুই দেন নাই এবং উনি নিজে আসেন না, এরকম একটা অপপ্রচার। আমি বলছি অপপ্রচার, এই অপপ্রচারটি কেন হয়েছে সেটি আমি বলছি। আমি কিন্তু এখানে ওয়াটার বোর্ডের মাধ্যমে, আমার তো নিজের, আমি পার্সোনালি বিভিন্ন জায়গায় চিরা, দুধ, ত্রাণ যা পাঠানোর আমি কিন্তু পাঠাইছি পার্সোনালি। আমি গতকাল তো আমাদের এই চেয়ারম্যান সাহেবের কাছে একটা অঞ্চলে কিসের জন্য আমি পকেট থেকে যত সামান্য যেটা করে দিয়ে আসছি। এখানে বাঁশ, বস্তা, জিও ব্যাগ, দড়ি এগুলো কিন্তু অব্যাহত, এবং একটা দুইটা না, প্রায় 2.5 লক্ষ বস্তা এখানে দেওয়া হয়েছে। অন্তত কয়েক হাজার বাঁশ দেওয়া হয়েছে, কয়েক মন পেরেক দেওয়া হয়েছে, যেটা দিয়ে স্বেচ্ছাশ্রমে আমাদের এই অঞ্চলের মানুষেরা কাজ করছে। এইখানের মানুষের চরিত্র হচ্ছে এটা দীর্ঘদিন ধরে এরকম হয়, যখনই হয় আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করে, এটা মানসিকতা। এবং যখনই অনেক মানুষ আমরা কাজ করি তখনই কিন্তু দেখা যায় যে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল চক্র, এবং তার প্রমাণ সহকারে আমি বলব, তারা এইখানে সস্তা রাজনীতি ফায়দা লুটতে দেয়। তারা এখানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার তৈরি করার চেষ্টা করে। গতকালকে ঘটনা তার বাইরে নয়। এবং এইখানে আপনারা জানেন গত বছর ঈদের দিন, মানে এই ঈদের আগে ঈদের, আমি কিন্তু আমার ছেলে সন্তান রেখে আপনাদের, আমি খুলনায়, সবাই জানেন, আপনাদের সবার সাথে খুলনায় নামাজের পরে আমার কুশল বিনিময় গত বছর এবং এই বছর আপনাদের সাথে আমার দেখা হয় নাই। কিন্তু আমি গত বছর আমার এই সভাপতি সাহেবের ঝড় ঝঞ্ঝার মধ্যে, তুফান, আপনারা দেখেন না, আমরা দক্ষিণ বেদকাঠিতে আমরা নামাজ আদায় করেছি মানুষের সাথে। দক্ষিণ বেদকাঠি সারাদিন আমরা ঈদ পালন করেছি। এবছরও কিন্তু আমি বাইক দেখা করে কয়রায় আসছি। আমার এখানে আমি এইভাবে এখানে সময় দেই, কিন্তু কেন এই অপপ্রচার? যাই হোক, এখন এই জায়গায় কয়েকটি সংগঠন, এখানে হিউম্যানিটি ফার্স্ট নামে একটা সংগঠন, যেটা ছাত্র শিবির দ্বারা নিয়ম, তারা খিচুড়ি দেয়, দিয়ে এই জায়গায় সব অপপ্রচার ছড়ায় দেয় যে এখানে কেউ কিছু করতেছে না, এই সমস্ত অপপ্রচার। এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আমি এখানে, আমার সাথে উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন, এই উপজেলার ভাইস চেয়ারম্যান, সকল নেতৃবৃন্দ, মহসিন ভাই সহ অন্য নেতারা ছিলেন ভেড়িতে। আমি ওখানে যাই, যার পরে তারা কিন্তু রীতিমতো আমাকে হাত মেরে অভ্যর্থনা জানান, এবং জানায় যখন আমি ফিরতে যাই, ওইখানে যখন ভিড়াই, তখন স্বাভাবিক এই অঞ্চলের যারা পানির নিচে আছে, ঘর বাড়ির ভিতরে সমস্যা, আসলে তাদের এত কষ্টে আছে। এই কষ্টটাই আমার, যেহেতু আমি অভিভাবক, পিতার কাছে সন্তানরা আগতি করবে, অভিভাবকের কাছেই করবে, তারা কিন্তু আমার কাছে জোর দাবি করেছে, আপনার মতো রাজনৈতিক নেতা থাকতে কেন আমরা এখনো টেকসই ভেড়িবাঁধ পাই। পরবর্তীতে আমি ওখানে নেমে তাদেরকে আশ্বস্ত করার পরে তারা কিন্তু এক জায়গায় বসে আমরা চিড়া, গুড়, খিচুড়ি খেয়ে জোয়ার হওয়া পর্যন্ত অবস্থান করে আমি চলে আসি। এখনও অনেকে বলে কাদা ছোড়াছুড়ি, এবং আমি ওখান থেকে ধাওয়া খেয়ে, মানে এরকম একটি কথা ওখানে বিভিন্ন, বিশেষ করে প্রথম আলো পত্রিকা এটাকে করছে এবং কিন্তু ভিডিও ক্লিপ। আমি যাওয়ার পরে ওখানে কিন্তু দেখেন কেউ জয় বাংলা স্লোগান, কেউ বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু ওইখানে কাজ করে। যখন মাটি কাটে বিভিন্নভাবে, আপনারা জানেন যে আমাদের দেশে জাগর দিয়ে একটা অভ্যাস, এই জাগর কিন্তু তারা দেয়। আমি যাওয়ার পরে তারা আমার কাছে দাবি দাবা করে, সবাই হাঁটু সমান কাদার ভিতরে, পেড়ির ভিতরে অবস্থান করে।
একটা জায়গায় 2-3 হাজার 4 হাজার লোক থাকে, এক একজন তো এক এক কথা বলে দাবি করে। আমি অভিভাবক হিসেবে দাবি করেছি, আমি দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি। ট্রলার থেকে নামার যে দৃশ্যটি দেখানো হয়েছে, ট্রলারটি তো ঘুরাইতে একটা জায়গায় যখন প্রেস করবে টবের, সেটা ট্রলারকে টবের করতে হয়, ঘুরাইতে গেলেও কিছু ইয়ে থাকে। কেউ বলছে এইভাবে ঘুরান, কেউ বলছে এইভাবে ঘুরান, কিছু উচ্চ কথাবার্তা ওইখানে, এইটাকে বিভিন্ন কায়দায় ভিডিও ধারণ করে। আমি নামছে, ভিডিও ধারণ করার তো কোনো বিষয় নেই, কারা ধারণ করলেন এবং আমি নামার 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে প্রথম আলোর লিঙ্কের এই নিউজটি কিভাবে আসলো এবং অন্যান্য অনেক পত্রিকার নিউজে এই লিঙ্কটা আসলো, কিভাবে আসলো? তাহলে আমি কি মনে করতে পারি এটা কি পরিকল্পিত কোনো বিষয় নয়? আমার সাথে যখন আমার ছোট ভাই তারিকুলের সাথে কথা হয় সময় কিন্তু, তখন কিন্তু রাত্রে বলে সম্ভব হয়, তারা কিন্তু রাত্রে এই বিষয়টি জানছে, এর আগে কিন্তু জানার তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলছে। দেখেন, আমি কয়েকটা জিনিস আপনাদের এখানে বলি। এইখানে 2 দিন আগে, 2 দিন আগে ভাই আমরা তো ভুলে যাবো, যতগুলো বললেন মাথায় রাখতে পারছেন, আপনি দেখে পয়েন্ট আউট করেন, আমাকে কিছু কথা বলতে হবে। আমি তো লিখিত বলতেছি না, ভাই শেষের দিকে বলে আমি চলে আসছি। তো এইখানে 2 দিন আগে 30 তারিখে আপনারা নোট ডাউন করেন প্লিজ। 30 তারিখে এই ফটো মিস্টার গোলাম পরোয়ার, হু ইজ দ্য সেন্ট্রাল সেক্রেটারি অফ জামাত ইসলামী বাংলাদেশ, এখানে আসেন এবং রিলিফ দেওয়ার জন্য এখানে আসেন। এইটা রিলিফ দেওয়ার এই ছবি, এই দেখেন গোলাম পরোয়ার এবং তার সাথে এখানে জামাতের নেতা। এইটা উনি আসার আগের দিনই কিন্তু কাফনের কাপড় পরে ওপারে কয়েকজন ব্যক্তি এইটা দাঁড়াইছিল। তারা এইখানে পানির ভিতরে নামাজ পড়েছিল, আপনাদের কাছে জানা আছে। আমার এই ইউনিয়নের চেয়ারম্যান, এই প্রপার ইউনিয়নের চেয়ারম্যান, এখানে গোবরায় যখন কাজ করতে গেছিল আমফানের সময়, তাকে কাজ করতে দেয় নাই কারা? কারণ কারা এই ভেড়ি যদি না হয়, কারা এর বেনিফিশিয়ারি হবে? এদের কারণে এইটা কিন্তু আপনাদের ভাবতে হবে। এবং এই কারণে এই যে ছবি, এই ছবির আগের দিন হচ্ছে কাফনের কাপড়। এরপরে গত বছর আমফানের সময় আমার চেয়ারম্যানকে কাজ করতে দেয় নাই এবং আন্তর্জাতিক সকল মিডিয়া আপনারা জানেন পানির ভিতরে নামাজ পড়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য এখানে বলা হয়েছে, এখানে ভাবমূর্তি নষ্ট করার জন্য মানে শুকনো জায়গা থাকতো, ভেড়ি থাকতো, তারা এখানে পানির মধ্যে নামাজ পড়ছে। এখানে গতকালকে যে ঘটনাটি অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে, যদি ধাওয়া খাই বা আমি ওখান থেকে চলে আসি, তাহলে আমি মাটিতে কাজ করলাম কিভাবে? আপনাদের সকল ফেসবুক কিছু দেখেছেন যে আমি তাদের সাথে কাজ করে খাবার দিয়ে করে বিকেলবেলা ওনাদের সাথে আমাদের নেতৃবৃন্দদের নিয়ে কাতির ঘেরি আমি দেখে রাত্রে কয়রায় অবস্থান করি এবং সারাদিন আমি আজকে কয়রায় আমি প্রশাসনের সাথে মিটিং করে আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার জন্য এখানে আমি বসেছি। এখন আমার একটি বিষয়, কাদা ছোড়াছুড়ি, সকল মানুষ তো কাদার মধ্যে, হাতে কাদা, ইসে কাদা, গায়ে কাদা, তারা তো আমাকে এসে জড়ায়, অনেকে জড়াই করতে চায়, অনেকে আমার সাথে কথা বলতে চায়। হাতে কাদা, হাতে ছোড়াছুড়ি করলে তো কাদা এমনিই যায়। আর ট্রলার ঘুরানো, এইটা ট্রলার তো মানুষ একটা ঘুরায় প্রেস করতে গেলে সময় লাগে। এইগুলো বিভিন্নভাবে অতিরঞ্জিত করে, যদি আমি ওখানে স্থান ত্যাগ করবো তাহলে ওদের সাথে মাটি কাটলাম কি করে আর খাইলাম কি করে? আর আমি এত আনপপুলার লোক না যে এখান থেকে আমাদের চলে যাইতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে এইখানে আর একটি বিষয় দেখায়, দেখেন এটা কোথায় হিট করা হয়েছে। দিস ইজ নুরুল হক নুরুল, একটা বিষয় থেকে বের করে দিই, হুইজ দি ফর্মার ভিপি অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, যে লিখছে বেড়িবাদ দেখতে গিয়ে জনতা ধাওয়া দিলেন বিনা ভোটের এমপি, জেগেছে এই জনতা পালাবি কোথায়? এবার বিনা ভোটের ভারতীয় আধিপত্যবাদী মাফিয়া সরকারকে ঐক্যবদ্ধ ধাওয়া দেওয়ার পালা, জেগেছে জনতা। নুরু এটা লিখছে, তাহলে এটা আমাকে লিখতে যে কোথায় লিখছে? ভারতীয় আধিপত্যবাদী সরকারকে। তাহলে ষড়যন্ত্রটা কোথায়? ষড়যন্ত্রটার মূল জায়গা কোথায়? এটা ভাবতে হবে। এই জামাত শিবির যখন এরা এই অঞ্চলে উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের কার্যক্রমে
তারা যখন দিশেহারা, তখন এই বাদকে কেন্দ্র করে অপরাজনীতি তাদের করা দীর্ঘদিনের একটি কৌশল। এই কৌশলের অংশ হিসেবে গতকালকে এটা করেছেন। আপনারা জানেন পরোয়ার সাহেব এখানে এসেছিলেন, একটা বাড়ি অবস্থান করেন এবং তিনি সেখানে খাওয়া দাওয়া করেন। সেখানে অনেকজন নেতা ছিলেন এবং এই ছবি ভিতরে সবার ছবি আছে। এনারা এক বাসায়, উনি মহারাষ্ট্রের যে কোনো এক বাসায় খাওয়া দাওয়া করেন। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। আমি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে, যে এই বিষয়টি মানুষের চরিত্র হননের যে একটা প্রধান হাতিয়ার। প্রথম আলো যে নিউজ করেছেন গতকালকে, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি ওয়াল দেখেছে। একসময় তাকে, সে যখন 2008-এ এমপি হয়, তার বিরুদ্ধে প্রথম আলো একটি হেডলাইন করেছিল যে পুলিশ প্রহরায় শাহরিয়ার আলমকে তার এলাকায় ঢুকতে হয়। শামীম ওসমানের বিরুদ্ধে যে কথা পার্লামেন্টে তিনি আধা ঘন্টা বক্তৃতা রেখেছেন এবং বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম আলো গণভবনে ঢোকা নিষেধ। এটা সরকারের জনপ্রিয় কোনো নেতাদেরকে অজনপ্রিয় আনপপুলার করার জন্য তারা অতি সন্তর্পণে কাজ করে। এই হচ্ছে আমার মূল বিষয়। বিষয়গুলো হচ্ছে যে জায়গাটি ভেঙেছে, এগুলো ইতিমধ্যে জায়গা টেন্ডার করেছে। টেন্ডারে এখানে টেন্ডারের কাজ ইতিমধ্যে আগামী দিনের থেকে শুরু হবে, যার কারণে এই জায়গায় যে মানুষ কাজ করে ঠেকিয়ে রেখেছিল সেটি এত বড় জোয়ারে ঠেকাতে পারে নাই। 120 কিলোমিটার বেড়িবাঁধ এই কয়রায়, 20 কিলোমিটার মানে কত জায়গা, এক জায়গায়। আর নদীর চরিত্র জানেন, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আজকে আমরা এই খেলার মধ্যে আছি, উপকূলীয় মানুষ। আমরা অবশ্যই টেকসই বেড়িবাঁধ চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। এই অঞ্চলের যে অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব শেখ হেলালুদ্দিন ভাই, তিনি এই ব্যাপারে নিজেই তদারকি করছেন আমার সাথে এবং নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সময় কথা বলেন। গতকালকেও তিনি বলেছেন যে আমি এটি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব শীঘ্রই এটা ব্যবস্থা নেন। তারপরও যোগাযোগ মাধ্যমে লিখছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তি লিখছে নৌকা পালিয়েছে। নৌকা কিভাবে পালায়, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আখতারুজ্জামান বাবু না আওয়ামী লীগ না নৌকা? এই জায়গাটি আপনাদের সামনে বলে যারা এর সাথে জড়িত তাদেরকে আমি মনে করব যে আইনের আওতায় আনা হোক এবং তাদের এই অপপ্রচার আমি মনে করি বন্ধ হোক। এবং এই অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, অধিকাংশ লোনা পানি সোনার মানুষ, তারা কিন্তু আমাদের ভালোবাসে। আজকে আপনারা নিজেরাও সেটি জানেন। এই ভালোবাসায়, জনপ্রিয়তায় তারা ভীত হয়ে বিভিন্ন রকম অপপ্রচার করার একটি অপপ্রয়াস তারা এখানে চালিয়েছে এবং যার কারণে তাদের সম্পর্কিত মিডিয়ায় প্রথমে এটি এনে একটি বিভ্রান্তিকর নিউজের মধ্যে দিয়ে আমাদের দেশ এবং আমাদের অঞ্চল খুলনা সহ এই দেশের আওয়ামী লীগ সাধারণ মানুষ প্লাস সাধারণ জনগণকে তারা বিভ্রান্ত করার একটি চেষ্টা করছে যে সরকার আনপপুলার। এই বিষয়গুলো আপনাদের সামনে প্রকৃত ঘটনা উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই বিষয়গুলো উপস্থাপন করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কথা থাকে আমি সেই কথা বলবেন, আমাদের নেতৃবৃন্দ হয়তো কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনার আমন্ত্রণ, অনেক গরম, দম বন্ধ আসার মতো হয়ে গেছে। তারপরেও আপনার কাছে কিছু প্রশ্ন থেকেই যায়। আপনি শেষের দিক দিয়ে আমি আসছি, সেটা হচ্ছে যে আপনার বক্তব্য এসেছে, আপনি বলেছেন যে এটা অপপ্রচার এবং মানে এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা ছড়ানো হয়েছে। যদি পূর্ব পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকে, তার সাথে যদি আপনার দলীয় লোকজন জড়িত থাকে, এই বিষয়টি প্রমাণিত হয়, তাহলে কি তাদের পিছিয়ে কোনো ব্যবস্থা দেবেন কিনা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষ বেড়িবাঁধের কার্যক্রম দৃশ্যমান এবং দ্রুত দেখতে চায়। আপনি একজন ডাইনামিক নেতা, আপনি আমার শ্রদ্ধাভাজন, ব্যক্তিগতভাবে আমার খুব শ্রদ্ধার জায়গার মানুষ এবং আপনাকে আমি ছোটবেলা থেকে চিনি। আপনি নেতৃত্ব শিখতে আসছেন, এখনও নেতৃত্ব শিখছেন এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা, আপনার সক্ষমতা আল্লাহ সবই আপনাকে দিয়েছেন। আর নাইলে আজকে আপনি বসতেন না। তো আপনার যে যোগ্যতা এবং মেধা দিয়েছে আল্লাহ, আপনি এই দৃশ্যমান কাজটা মানে কতদিনের মধ্যে আপনি করতে পারবেন? প্রায় দৃশ্যমান কাজ বলতে কি টেকসই টেকসই বেড়িবাঁধ।
ধন্যবাদ আপনাকে। আমি একটি জিনিস খুব স্পষ্ট আপনাদের বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আপনারা নিজেরাও জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত আমি আমার যতটুকু নলেজ এসছে এই মাসের মধ্যেই এই ফেরিবাদের যে 14/1, 14/2, 15/1, 15/2 এই প্রকল্প দুটোই এই মাসের ভিতরে আশা করছি যে এর থেকে পাস হলে এখনই কিন্তু কাজ করতে পারবে, কারণ এই বর্ষা মৌসুমটা আমাদেরকে কাটাতে হবে। হয়তো নভেম্বর ডিসেম্বর থেকে আমরা টেকসই ভেড়িবাদের কাজ শুরু করব। দেখেন, টেকসই ভেড়িবাদ বলতে যেটা বোঝায় অনেকে বোঝে না। এই টেকসই ভেড়িবাদের ভিতরে প্রথমে আসবে নদী শাসন। আমাদের নদীর ঠিক মাঝখান থেকে কিন্তু ডাম্পিং করতে করতে একটা জায়গায় আসতে হবে, এবং 1 কিলোমিটার ভেড়িবাদ করতে 70 থেকে 80 কোটি টাকার প্রয়োজন হবে। এটি অনেক কষ্টই ব্যাপার। সেই কারণে আমরা পাচ্ছি কয়রার জন্য 1175 কোটি টাকা। এবং আপনাকে আরো একটু মনে করিয়ে দিতে চাই, উপকূলীয় 14 জেলার এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুখ দুর্দশার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা তিনি আমাদের এই দেশের মানুষকে সন্তানের মতো আগলে রেখেছেন। তিনি এই সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত সুপার ডাইক নির্মাণ করে এই অঞ্চলকে পর্যটনের উপযোগী করে কাজ করবেন, যেটা ডেল্টা প্ল্যানের ভিতর আছে, এবং এটা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল এবং টেকনিক্যাল দল তারা কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। অতএব আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এই আস্থার জায়গা রাখছি না? অবশ্যই এই জায়গায় এটা পাশ হলে খুব স্বল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে, এবং মাননীয় উপমন্ত্রী আগামী 7 অথবা 8 তারিখে উনি নিজেই আবার ভিজিটে আসছেন। সচিব 2 দিন আগে এই অঞ্চল ভিজিট করে গেছেন। প্রথম প্রশ্নের উত্তরটা দলীয়, দেখেন আমি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য। এখানে আমার 2 উপজেলারই প্রেসিডেন্ট এখানে উপস্থিত, সাংগঠনিক নেতৃবৃন্দ। নিশ্চয়ই তারা এখানে উপস্থিত কেন? এখানে দলের মধ্যে কিছু ঘাপটি মেরে থাকা এবং যারা আদর্শিকভাবে আমাদের সাথে জড়িত না, যারা বিভিন্ন সময় নৌকার বিরোধিতা করে জয়লাভ করেছে, এবং আমাদের জনপ্রিয় চেয়ারম্যান এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতি, তাকে হারানোর জন্য যে চক্রান্ত হয়েছে। এখানে আপনার বলতে চাই 21 তারিখে আমাদের নির্বাচন, এই যে আজকে ডেট হয়েছে, এখানে গত বছর অনেকেই নৌকা পেয়েছিলেন, এবছর তারা নৌকার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এইসব বিষয়ে নিশ্চয়ই কেন্দ্র সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্ত বিগত দিনেও নিয়েছেন বিধায় যারা নৌকার বিরোধ ছিল তারা কিন্তু নৌকার মনোনয়ন পান নাই। অনেকে বহিষ্কৃত হয়েছে, তাদের প্রাথমিক সদস্য পদ শুধুমাত্র আছে, যদিও তারা অনেকেই আমি সেক্রেটারি আমি সভাপতি বলে জাহির করে বেড়ান, এটা কারেক্ট নয়। তারা আসলে তাদের আদর্শিকভাবে দল না করার কারণে এটা হয়েছে। আমাদের সভাপতি সেক্রেটারি এখানে যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তাদের কয়রা উপজেলা আওয়ামী লীগ, পাইকাতা উপজেলা আওয়ামী লীগ মিটিং করে এটা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্র কমিটিকে জানানো হবে। নিশ্চয়ই কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা বি.এম. মোজাম্মেল হক, উনি বিষয়গুলো জানেন, আমাদের অভিভাবক শেখ হেলাল হোসেন ভাই জানেন। নিশ্চয়ই এ ব্যাপারে অবশ্যই সাংগঠনিক যে বিশৃঙ্খলা হলে, সাংগঠনিক কোনো সমস্যা হলে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে, আমার বিশ্বাস। আমি একটু অনেক সময় আপনি প্রায় 40 মিনিট আপনার বক্তব্য দিলেন, অনেক কথা বললেন। আমি একটু ব্যতিক্রমভাবে আপনাকে কথা বলতে চাই। আমি যদি বাংলাদেশের লাল সবুজের পতাকার কথা বলি, তাহলে সেখানে বাংলাদেশের সর্বপ্রথম যার নাম স্মরণ করতে হবে তিনি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলি, তাহলে আমার প্রথম স্মরণ করতে হবে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনি সেই দলের নৌকার প্রতীকে এখানে নির্বাচিত হয়েছেন। আপনি সেই দলের নেত্রী যিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনি প্রথমে লিখলেন বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে। এটা কি আপনি প্রথম আলোর কথা বলছেন, না টোটাল মিডিয়ার কথা বলছেন, না সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছেন? আমি এখানে আপনাকে স্পষ্ট বলতে চাই, কিছু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আসছে, কিন্তু স্পেসিফিক কিছু বড় পত্রিকা বা বড় মিডিয়া আছে, তারা
এই সংবাদগুলো পেয়েছেন, কিন্তু তারা পেয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ ভিডিও ফুটেজ ছেড়েছেন এবং সেখানে কিছু বক্তব্য দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা নিউজ করেছেন। যারা আমার সাথে কথা বলেছেন তাদেরকে কিন্তু আমি স্পষ্ট করে দিয়েছি, এবং আমার কথা শোনার পরে যারা নিউজটাকে ওই আঙ্গিকে করেছেন তারা কিন্তু আমি মনে করি যে সঠিক করেন নাই, বিভ্রান্তি হয়েছে। গতকাল আপনার সাথে কথা হয়েছে আমার 25 মিনিট, ফোনে কথা হয়েছে 25 মিনিট। আপনি কয়েকবারই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই নিউজ কি করতেছো, এটা নিয়ে কি নিউজ কি করতেছো। আমার নাম বাবুল আক্তার, আমি আছি এশিয়ার টেলিভিশনের ডিভিশন চিফ হিসাবে। আপনাকে কয়েকবার প্রশ্ন করেছি, তা আমি একটা কথা বলছি যে আপনি আপনার বক্তব্য বলেন। আমি আপনার কয়রায় উপজেলার চেয়ারম্যান সহ আমি 7 জনের সাথে কথা বলেছি, এবং 7 জনের বক্তব্যই আমি রেকর্ড করে সেটা আমার কাছে আমি ভোরের কাগজেও নিউজ করেছি। কিন্তু আপনাকে একটা বিষয় বলি, আমি তখন আরটিভিতে যখন আইলা হয়, মহসিন্দে যাবার যথেষ্ট হেল্প করেছে, তখন আমি এসেছি কয়রায়। আমপান যখন হয়, যখন বেড়িবাঁধ সংস্কার চলে, আমি কিন্তু কয়েকবার এসেছি। স্থানীয় সাংবাদিকরা যারা আছে তারা জানে আমি একসাথে 10 পর্ব করেছি আমপানে, শুধু কয়রা না, আইলা। প্রশ্ন তো বলতে হবে না, কিন্তু তখন সেই সংস্কারের বিষয়, এই সংস্কারে কিন্তু আপনার কোনো বক্তব্য, এবং কয়েকবার আপনাকে ফোন করা হয়েছে, আপনার কিন্তু কোনো বক্তব্য তখন আমরা পাইনি। আপনার কিন্তু তখন কোনো বক্তব্য পাইনি, কোনো সহযোগিতা কিন্তু সেই সময়টায় আমরা কিন্তু আমপানের বহুদিন এখানে এসে এবং একসাথে 10টা পর্ব করেছি, মানুষের দুর্দশার কথা তুলে ধরেছি। তখন কিন্তু সহযোগিতা পেলে ফোন করেও আপনাদের অনেক, আপনি মনে হয় 2-3 দিন আমরা সময় চেঞ্জ দিতে পারেন। আমরা সেই সময় 4-5টা টেলিভিশন এসেছিলাম এবং একসাথে অনেক ইয়ে করা হচ্ছে। তা আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে যেটা আপনি বললেন বারবার করে, ইন্ডিয়ার কথা বললেন, গোলাম পরোয়ারের কথা বললেন, তারপর প্রতিপক্ষের কথা বললেন, আওয়ামী লীগের মধ্যে যারা গুপ্তি মেরে আছে, যারা আওয়ামী লীগকে বিভ্রান্ত করতে চায়, কুলসিত করতে চায়, তাদের কথা বললেন। এর আগে যারা ঈদের জামাত পানিতে পড়েছে তাদের মধ্যে আপনার দলীয় নেতাকর্মী রয়েছেন, অনেক দিন হয়ে গেল, আজও পর্যন্ত কি দল তাদের মধ্যে ব্যবস্থা নিতে পেরেছে? এই প্রশ্নের যদি আপনি উত্তর আমার কাছে চান, এর এক কথা উত্তর হচ্ছে, আমফান যখন শুরু হয়েছে, করোনা কিন্তু সে তার আগেই শুরু হয়েছে। করোনার কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের না, টোটাল দেশের, টোটাল পৃথিবীতে কিন্তু মানে কর্মকাণ্ড কিন্তু স্তব্ধ। যার কারণে যদি একটি এক্সিকিউটিভ কমিটি বা কমিটির মিটিং করা না যায়, তাহলে কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। নিশ্চয়ই এই দরখাস্তগুলো কেন্দ্রে বা আমাদের উপজেলায় বা জেলায় জমা আছে, অবশ্যই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এবং এটা শুধু এখানে নয়, এটা আপনি জানেন যে সরকারি পর্যায়েও কিন্তু এটা তদন্ত, যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচরে আছে এবং এটি সরকারকে স্যাবোটেজ করার একটি চেষ্টা, সেই কারণে এটা নিয়ে কিন্তু সরকারিভাবেও তদন্ত আছে। নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা হবে, তাহলে একটু শিথিল হলেই আমাদের এইগুলো ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপনি আরেকটা কথা বলেছেন, যে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি কাজ পেয়েও তাকে কাজ করতে দেওয়া হয়নি। কাজ পেয়েও না, উনি কাজ করতে জনগণ নিয়ে গিয়েছিলেন, সেইখানে তাকে বাধার সৃষ্টি করা। উনি যিনি আছেন কিন্তু জনগণের প্রতিনিধি, সে সাথে উনি কি আপনাদের আওয়ামী মাইন্ডের কিনা অথবা আওয়ামী লীগের কোনো নেতা কিনা? উনি স্বতন্ত্র একজন মানুষ, উনি শিক্ষক, আপনাদের প্রেস ক্লাবের সেক্রেটারি। আমি একটা কথা জানতে চাই, মাননীয় সংসদ সদস্য, আমি গাজী টেলিভিশনে আপনি বেড়িবাঁধ সম্পর্কে বলেছেন, আপনি অনেক কাজ করেছেন, আপনার এলাকার মানুষও কাজ করেছেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। পানি উন্নয়ন বোর্ড কতটুকু কাজ করেছে, কতটুকু অর্থ ব্যয় করেছে, এই বিষয়টা আপনার জানা আছে কিনা? জানা থাকলে কতটুকু এটা একটু জানাবেন। আপনার তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমি কাজ করি, আমি তো মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরের কথা বলি। মন্ত্রণালয় কিন্তু পানি উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমেই এখানে কাজ করে। মন্ত্রণালয় এই অধিদপ্তর ঠিকাদার নিয়োগ করে, অধিদপ্তর সব ব্যবস্থা নেয় এবং জরুরি ভিত্তিতে যদি আজকে যেমন জরুরিভাবে বস্তা দিচ্ছে, এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা পানি উন্নয়ন অধিদপ্তরে কিন্তু তারা এই কাজগুলো করছে। এখানে আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে আমাদের এখানে ভেঙে যাচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের সহায়তা এগুলো আমরা চিহ্নিত করে দিচ্ছি এবং তারা সেই স্পটগুলো যে কাজ করছে। ইয়াসে কতটুকু কাজ করেছে তারা?
ইয়াসে অবশ্যই এই যে আজকে আমরা স্বেচ্ছাশ্রম যেন অনেক জায়গা ভেঙেছে, 26টা পয়েন্ট বাগিয়াতার বাইরে ভেঙেছিল। এখন কিন্তু শুধুমাত্র একটি পয়েন্ট আমাদের বাকি আছে, কাতিরগেরি। আর কিন্তু মোটামুটি সব জায়গায় আমাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ হয়েছে, যেখানে বাঁশ, বস্তা, দড়ি, ট্রেন এবং তাদের সহযোগিতা আমরা কিন্তু পাচ্ছি। তারা এটা দিচ্ছে এবং এটা পাচ্ছে কোথা থেকে? এটা মন্ত্রণালয় তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে উপকূলীয় অঞ্চলে যে জায়গায় ভেঙেছে জরুরি ভিত্তিতে পানি মুক্ত করতে হবে। সেই কারণেই তারাও কাজ করছে, আমরা জনপ্রতিনিধিরা তাদের সাথে থেকে মানুষকে সাথে নিয়ে কাজ করছি। টেকসই পরিবেশের কথা এবং টেকসই উন্নয়নের কথা প্রধানমন্ত্রী বলেন, এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্থ কোনো বিষয় না, এটাও বলেন যে অর্থ বেশি বেড়াও কিন্তু উন্নয়নটা টেকসই চাই। তা সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে নদীর মাঝ বরাবর থেকে ব্লকিং করে উপরে উঠতে হবে, পরে সেটাই হবে টেকসই। আমরা যতটুকু জানি যে গেল 10 বছরে এই অঞ্চলে 19,000 কোটি টাকা ব্যয় হয়েছে অজ্ঞান বাঁধ নির্মাণের কাজে, যেগুলো নির্মাণটা ছিল মেরামত। এবং বর্তমান আপনি যেটা যাচ্ছেন যে 14 ফিট বা 20 ফিট 18 ফিট, সেইটা যদি টেকসই হয় সেটা কিন্তু অলরেডি 32 নম্বর বোর্ডে প্রমাণিত। সেখানে বেড়িবাঁধ নির্মাণ করার অবস্থা ভেঙেছে, আপনার এলাকাটা কিন্তু একই সমান ঝুঁকিপূর্ণ। তাহলে আপনি যে এই প্রকল্প দিয়েছেন 14 ফুট বা 60 ফুট 60 ফিটের আকার করে টেকসই বেড়িবাঁধের ধারণা এসে বর্তমান আপাতত যে বাজেট কথা সেটা হচ্ছে অর্থের অপচয় কিনা, গণমাধ্যমের সঙ্গে প্রতিরোধ আছে কিনা। বিশেষ করে আগেও আমরা জোয়ারে সাজিয়ে ওদের জামাত করা বেলা 11টা, যেটা বাংলাদেশের সব গ্রামে একটার পরে যে জামাত হয় সেটা ফলো করে বেশ গণমাধ্যমে হয়েছে। পাশাপাশি একজন ছাত্রলীগ নেতা বংশীয় কেন্দ্রে মারা গেছে, মানুষ মারা যায়। গতকাল দিগুলিয়া গত পরশু দুই বংশের কেন্দ্রে একজন মৃত দখল, সেটাকে ছাত্রলীগ গণতন্ত্র হচ্ছে এই ধরনের সর্বশেষ আপনি পালালেন জনগণ তারা গণমাধ্যমের যে বিরোধিতা বা তথ্যের যে প্রবাহ এটা নিয়ম করে বা এটাকে সঠিকভাবে করার জন্য স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা তাদের সাথে আনুষ্ঠানিক দূরত্ব আছে কিনা বা এটা না থাকে যেন পুরো বার্তাটা না যায় সেটা পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি এই যে বিষয়টা আপনারা বলেন, আমি তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি। গণমাধ্যমের সাথে আমার সম্পর্ক অত্যন্ত সুমধুর। আমি কিন্তু সাংবাদিকদের সাংবাদিক ভাই বলি না, আমি বলি সাংবাদিক বন্ধু। আমার সারা জীবন যারা বক্তব্য শুনেছেন আমি তাদেরকে সাংবাদিক বন্ধু হিসেবে আখ্যায়িত করি। সেখানে বয়স কোনো বিষয় না, আমি তাদেরকে সেইভাবেই মিশি এবং চলাফেরা করি। এইখানে কিন্তু সাংবাদিকরা নিউজ করার ক্ষেত্রে তারা দায়িত্বশীল নয় এটা আমি বলবো না, অবশ্যই দায়িত্বশীল, কিন্তু খুলনা থেকে কয়রা বা ঢাকা থেকে কয়রা অনেক দূর। এইখানে যারা মফস্বলে সাংবাদিকতা করেন তাদের যে পত্রিকাগুলো আছে আজকে যদি আপনি দেখেন পূর্বাঞ্চল সহ অন্যান্য পত্রিকায়, তারা কিন্তু এখানে নিউজে তাদের এইরকম কোনো মানে এমপি পলালেন এরকম কোনো বিষয় কিন্তু আমি আজকে লোকাল পত্রিকায় দেখি। যেটা কয়েকটি স্পেসিফিক পত্রিকা, বিশেষ করে প্রথম আলো, এটা তারা নির্ভর করেছে একটি ভিডিও ফুটেজের উপরে। কিন্তু ভিডিও ফুটেজটা একজন বলতেছেন, ওইখানে কিভাবে লাইভ দিয়ে বলতেছেন, তাহলে এইটা কি এর থেকে বোঝা যায় যে এটা পূর্ব পরিকল্পিত এবং তারা এটা সাজানো একটা বিষয়। তা না হলে তো এইভাবে লাইভ দিয়ে হঠাৎ করে কি হচ্ছে এটা কিন্তু বলার কথা। এবং আমি ওখানে কথা বললাম, বক্তৃতা দিলাম, আমি তাদের সাথে খাওয়া দাওয়া করলাম, আমি নিজে তাদের সাথে কাজ করলাম, এইগুলো কিন্তু তারা বলেন নাই এবং তারা এটা উল্লেখও করেন নাই, শুধু বলেছেন যে উনি চলে গেছেন। এটা তো সঠিক বিষয় নয়। আর টেকসই বেড়িবাঁধ যেটা 19,000 কোটি টাকার কথা বলেছে, এটা মনে হয় আমাদের এই অঞ্চল, আমাদের এই টোটাল খুলনা জেলার যত বোর্ডার আছে সব মিলায় আমাদের এত বড় বরাদ্দ কখনো হয় না। যে কাজগুলো হয় আপনারা জানেন না, যে ডিপিএম এ যে কাজ হয় অনেস্টলি স্পিকিং আপনারা জানতে পারবেন 4 লাখ 7 লাখ
6 লাখ, সর্বোচ্চ হচ্ছে 22 লাখের থেকে 29 লাখ। এর মধ্যে ছোট ছোট প্যাকেজ করে দেখা যাবে এইখানে 250 মিটার, এখানে 500 মিটার, এই যেখানে দেখুন যে অবস্থা আমাদের বেঁচে থাকার মতো করেই কিন্তু আমরা যখন জোর করে ধরি যে আমাদের বাঁচান, পানি মুক্ত করে, কিন্তু টেকসই না, সাময়িক আমাদের রক্ষা করার। আজকে মহসিন ভাই নেতৃত্বে বাধা হয়েছে, সেই বাঁধটি সত্য কথা হচ্ছে ওনারা অনেক কষ্ট করে এসেছেন, কিন্তু বাঁধের যে উচ্চতা, এই উচ্চতার কিন্তু পানি ঠেকানোর জন্য সামনের কোণে কিন্তু এটা ওভারফ্লো হবে। কালকের থেকে যদি কাল করা যায় ওইখানে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইখানে কাজ করতে হবে। আর টেকসই ভেরিবাদে আমি আবারও বলি, আমি এই বিষয়ে মন্ত্রণালয়ের যারা আছেন তাদের সাথে বারবার বলছি যে 32 ফোল্ডারে যে ঘটনা, এটা যেন আমাদের 14/1 বা 14/2 এই ফোল্ডারে যেন না হয়। আপনারা এই বিষয়ে সজাগ থেকে আপনারা কাজটি করবেন, এটি আমি তাদেরকে অনুরোধ করেছি। এবং যারা বিশেষজ্ঞ আছে তাদের অনেকের সাথে কথা বলেছি, জার্মানি যারা জায়গায় কাজ করে তাদের সাথেও আমি কথা বলছি। ধন্যবাদ। আমি একটু ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করি, সেটা হচ্ছে যে এগুলো তো কালকে থেকে আপনি নিজেই মনিটরিং করতেছেন, আপনার বরিষ্ঠজনরাও মনিটরিং করতেছেন, তো স্পেশালি এই অপপ্রচারটাকে আপনি তার উপর দায়ভার মানে দিতে চান কিনা যে অমুক গোষ্ঠী এটা করেছে, অমুক রাজনৈতিক দল করেছে? আমি এখানে একটা কথা বলবো যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা, এই অঞ্চলে কারা প্রতিপক্ষ, এটা আপনারা স্পষ্ট বুঝে দিন। এবং আমি আপনাদেরকে স্পষ্ট করে ছবিগুলো দেখিয়ে দিয়েছি। মানে এটা স্পষ্ট করলে ভালো হয়। আমি এখানে তো আমি বলছি মিস্টার গোলাম পরোয়ার, এটা আসার পরেই কাপড়ের কাপড় করেছে। গোলাম পরোয়ার কে আপনারা জানেন, জামাতের সাধারণ সম্পাদক। এটা এর থেকে আপনার কোনো কিছু বলার অপেক্ষা রাখেন না, এখানে সমস্ত জায়গায়। এবং এটা আপনারা দয়া করে খোঁজ নেবেন, এবং এটা গোয়েন্দা সংস্থারা জানে, এটা আমি এখানে স্পষ্ট করে না বলি। আর এইখানে নুরু, যিনি সরকারের বিরুদ্ধে সবসময় প্রতিক্রিয়াশীল ভাবে কাজ করেন, তিনি আমাকে টার্গেট করে কথা বলা শুরু করলেও শেষকালে বলেছেন আধিপত্যবাদী, ভারতীয় আধিপত্যবাদী মাসিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এই হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ। এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা যারা বিভিন্ন সময় নৌকার বিপক্ষে কাজ করে, নৌকার বিপক্ষে জনপ্রতিনিধি হয়েছে, তারা কখনো নৌকা পান নাই, নৌকাকে তারা ভালোবাসেন না। এই শ্রেণীর লোক যারা মহসিন ভাইকে হারানোর সহযোগিতা করেছে, যারা এইখানে আমার নৌকাকে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিপক্ষে অনেকে কাজ করছেন, এটা কিন্তু স্পষ্ট। এবং অনেকেই আছেন, আমি অনেক কথা স্পষ্ট আছেন যারা, আমি আবারও বলছি, যাদের একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাতের ডোনার, একজন অন্যান্য দল, এই বিভিন্ন দলের যে সংমিশ্রণে যে সকল নেতৃত্ব, তারা আদর্শিকভাবে those who are not ideologically আওয়ামী লীগার, হ্যাঁ, তারা এই কাজগুলো আমি মনে করি যে এই সকল সাথে জড়িত। এবং এদের ইন্ধনেই আজকে আওয়ামী লীগকে, আমাকে নয়, আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং তারা এই কথাগুলো আপনাদের ধন্যবাদ।